যেতে হবে শেখ হাসিনা কেন এত নির্মম, কেন তার জীবনে কোনোদিনও পারিবারিক জীবন ছিল না, তার বাবার সঙ্গে সম্পর্ক ছিল না, স্বামীর সঙ্গেও ছিল না, পিতার সঙ্গে ছেলের সঙ্গেও নেই। চিন্তা করে দেখুন, শেখ হাসিনা একা মহিলা, তিনি থাকেন, বোন থাকে লন্ডনে গোল্ডেন দিনে, আমাদের বাড়ির কাছাকাছি থাকে, খুব ভালো এলাকায়, খুব দামি বাড়িতে। ছেলে থাকে আমেরিকাতে, ওয়াশিংটনে ভার্জিনিয়া ফলসে। মেয়ে থেকে এখন দিল্লিতে চাকরি পেয়েছে, হুতে চাকরি, ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থায় চাকরি পেয়েছে। জামাই থেকে সাজা জেলে। আচ্ছা, এগুলো বাস্তবতা, তাই নয় কি? আচ্ছা, তাহলে ওনার তো কোনোদিনও তিনি মানসিক দুঃখ বেদনা, স্বামী স্ত্রী ছাড়া থাকা, স্বামীকেও তো তিনি নির্যাতিত করেছিলেন। এবং স্বামী বেরিয়ে গিয়েছিল, বেরিয়ে গিয়ে 4 মাস আশ্রয় নিয়েছিল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে। এবং সেই ছবি এখান থেকে গার্ডেনে বেরিয়েছিল। স্বামী যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন শেখ হাসিনা গাড়িতে লাথি মেরে যে হেডলাইট ভেঙে দিয়েছিল, সেইটা এখান থেকে গার্ডের মধ্যে 4 কলাম ব্যাপী বেরিয়েছিল। একজন প্রধানমন্ত্রীর গাড়ি ভেঙে তার স্বামী গৃহচ্যুত হচ্ছেন নিজের বাড়ি থেকে, ওটা কিন্তু তার নিজের বাড়ি ছিল। আচ্ছা, অ্যাটমিক এনার্জি কমিশনের বাড়ি ছিল, সেইখান থেকে তিনি এটা করেছেন। এটা ছিল না, ওটা গণভবন থেকে গিয়েছিল। আচ্ছা, তাহলে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না, স্বামীর নাম করে না। আরেকটা জিনিস এখন করেন না তিনি, পিডি যেমন তিনি নিচ্ছেন না, মনে অনেক তো হয়ে গেছে, আর কি লোক বুঝে ফেলছে ভুয়া। আরেকটা জিনিস করেন না তিনি, এই যে আছে যে হিংস্রতা বর্বরতা বাংলাদেশে হয়েছে, এটা কিন্তু তিনি বঙ্গজননী বলতে হবে। তিনিই বলতেন একটা লাশের বদলে আমার 20টা লাশ চাই। সারাক্ষণ লাশ লাশ এই শব্দ শুনতে শুনতে আমি অস্থির হয়ে গিয়েছিলাম। দেখতাম যে খালি রাস্তায় বেরোলে ফাঁসির রায় কার্য করো, অমুককে ফাঁসি দাও, তমুককে ফাঁসি দাও, এবং আমার লাশ চাই। এই আবার এই সর্বশেষ বক্তৃতায় কিন্তু লাশ কথাটা একবার বলেছেন। কেউ তাকে ইন্ডিয়ান আশা করি তাকে ভালো উপদেশ দিয়েছিল, লাশ কথাটা বলবে না বারবার, এটা আর বলেনি সাম্প্রদায়িককালে। কিন্তু এই শেষটাতে আবার লাশ চলে এসে তার মুখ দিয়ে। তাহলে ওনার মুখে, ওনার কাছে কী করে আপনারা আশা করতে পারেন পারিবারিক স্নেহ, মায়া, মমতা থাকে, মেয়ের বন্ধন থাকে, সেটা তো উনি জানেন না। তো একা থাকেন, রাতের বেলাতে একা ঘুমান ঘরের মধ্যে, আগে সিকিউরিটিতে দেখে নেন সব ঠিক আছে কি না, তারপর তিনি তারপর ঘুমান। এই তার কিন্তু মানসিক অবস্থা। আমি বলবো না যে সে একজন মানে সাইকো, সেটা বলে তাকে ছেড়ে দেওয়া, ক্ষমা করা হয়, তা নয়। সে জেনে শুনে বুঝেই মানুষকে মেরেছে। আপনারা নিশ্চয়ই এটাও পড়েছেন যে 5ই আগস্টে ভোরবেলায় তিনি কিন্তু সামরিক বাহিনীর প্রতি আবার নির্দেশ দিয়েছিলেন মানুষ মারো, তারা রাজি হয়নি, সেই জন্যই তার পতন, তাকে চলে যেতে হলো। এবং কী আশ্চর্যের কথা, 800 বছর আগে শশাঙ্ক যখন বাংলাদেশের রাজত্ব করছিলেন তখনও ভাত খাওয়ার সময় তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল সিংহাসন। আর 800 বছর পরে হাসিনাকে ভাত খাবার সময় বাংলাদেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, হচ্ছে কথা। এখন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তার না আছে পারিবারিক জীবন, না আছে শিক্ষাগত যোগ্যতা, এবং তার ছেলেরও নেই। আর মুক্তিযুদ্ধে যে ব্যবসা তিনি করেছেন, তিনি এই ব্যবসাটি করেছেন। এই ব্যবসাতে খেয়াল করে দেখুন কী হয়েছে। মুক্তিযুদ্ধের সময় কিন্তু তার বাবা ছিলেন না, ছিলেন না, তিনি চলে গেলেন। সবাইকে মুক্তিযুদ্ধে যাওয়ার যোগদানের আহ্বান জানিয়ে, যা যা আছে তোমরা তাই নিয়ে লড়াই করবে, দুর্গ গড়ে তুলবে, ঘরে ঘরে আমরা ভাতে মারবো, ডালে মারবো, পানিতে মারবো, চালে মারবো, হ্যান ত্যান। আমি সেই মিটিংয়ে ছিলাম, তাহলেও ছিল আমার পাশে। আচ্ছা, সেখানে কমান্ডার ফারুক নামে আমার এক খালাতো ভাই ছিল, আমার 4 বছর বড়, সেই কিন্তু আগতর ষড়যন্ত্র প্ল্যান করেছিল। আচ্ছা, তিনি এখন মারা গেছেন। আচ্ছা, আমরা সেই মিটিংয়ে ছিলাম। এখন মুক্তিযুদ্ধে তিনি চলে গেলেন। কমান্ডার ফারুক কিন্তু লাস্ট পার্সন ওনাকে আনতে গিয়েছিলেন। এগুলো সব আজকে আপনারা প্রথম জানছেন। কেন কমান্ডার, আমার বাড়ি হচ্ছে 15 ইস্কেতন গার্ডেন, আর কমান্ডার ফারুক থাকতেন আমার খালাতো ভাই 13 নম্বর ইস্কেতন গার্ডেনে। আমরা ভাইয়ের মতো ছিল পিঠাপিঠি। কিন্তু তার বউ ছিল ইংরেজ, এখনও বেঁচে আছেন তিনি, এবং সেই জন্য ছেলেমেয়েরাও দেখতে ইংরেজ, তিনি দেখতেও ইংরেজের মতো, তার চেয়েও মধ্যে বেশি ফর্সা। আচ্ছা, সেই জন্য সে নেভাল হেডকোয়ার্টার্সে তার সঙ্গে প্রায় আড্ডা হতো পাকিস্তানি আর্মি এবং নেভি, এয়ারফোর্স এদের সঙ্গে। উনি জানতেন যে কাদের ওরা টার্গেট করেছে। আমি আগেই বললাম তো, ওরা কি বিচার করে জ্যোতির্ময় ঘোষকে মেরেছে বা গোবিন্দচন্দ্র দেবকে মেরেছে, তা তো নয়, ওরা টার্গেট করে মেরেছে, এইটা উনি জানতেন। এবং এই জন্য তিনি খুব চটে গেলেন। উনি চলে গেছিলেন শেখ সাহেবের বাড়িতে রাত্রে, এখন প্রায় 11:15। আমি তখন ইন্টারকন্টিনেন্টাল
অ্যাক্টিং জেনারেল ম্যানেজার ছিলাম, কারণ সব সাহেবরা চলে গেছে। আমাকে প্রায় 350 সাংবাদিকদের খাওয়া সংগ্রহ করতে হচ্ছে, কারণ তখন তো ব্যাংক বন্ধ। তো এদের জন্য ডিম কিনতেই তো আমার তো কত টাকা লাগে, দিনবেলা যদি ডিম খাওয়া যাবে, মাছ মাংস কিনতে হবে, ক্যাশ লাগবে। ওরা আবার ক্যাশ দিচ্ছে, আবার সেই ক্যাশ লুট করে নেয় মানুষ, সেটাও ভয় আমার ছিল। মানে পাকিস্তানি সোলজার যারা আমাদের পাহারা দিচ্ছে তারাই লুটেরা হতে পারে রাতে এসে দাও, সেই জন্য আমি ক্যাশিয়ারের কাছে টাকা রাখতে দিতাম না। আমি রাত্রেবেলা ওগুলো নিয়ে অন্যভাবে আমার গাড়ির বুটেরও রাখতাম না, রাবার ম্যাট থাকে, রাবার ম্যাটের নিচে রেখে আমি বাড়ি ফিরতাম। আমি রাত্রেবেলা 10:30 ফিরে এসে শুনি আমার খালা খালু সব দাঁড়িয়ে আছেন, খালাতো বোনও দাঁড়িয়ে আছে 13 নম্বর বাড়িতে, আমার পাশে একবার পরে আর কি, যে রুবি তো ফেরেনি। কোথায় রুবি ভাই কোথায় গেছে? যে বঙ্গবন্ধুর বাড়িতে গেছে, ওই শেখ মুজিবের বাড়িতে গেছে তাকে নিয়ে আসতে। এখন আপনারা চিন্তা করে দেখুন, ভাসানী পালিয়ে যেতে পারলেন, শেখ মুজিব কেন পালাতে পারলেন না? এই কারণটা আজকে জেনে রাখেন, এগুলো সব আমি প্রকাশ করছি এখন। ভাসানী, এটা কমান্ডার ফারুকের প্ল্যান ছিল, উনি আগরতলা ষড়যন্ত্রে ছিলেন বলে ওদের সবার প্ল্যান ছিল যে নৌবাহিনী যারা লোক আছে তারা এদের দুজনকে নিয়ে পালিয়ে যাবে, এবং নৌকায় থাকলে পরে পশ্চিম পাকিস্তানি সৈন্যরা আক্রমণ করতে ভয় পাবে, ওরা সাঁতার জানে না, এইটা ভয় ছিল। আর হাজার হাজার নৌকা, হাজার রকমের পাল, আপনারা যারা গেছেন মেঘনার ওইখানে তার বুঝবেন আমি কি, এটা বুড়িগঙ্গা না, আপনি যদি মেঘনার ব্রহ্মপুত্র সঙ্গমস্থল যান দেখবেন কী অবস্থা, ওখানে কোনো ভয়তে লোকে যায় না। আচ্ছা, সেইখানে ভাসানীকে একটা ভালো বজ্রায় ভাসি দিয়ে এই কমান্ডার রবি ফারুক উনি গিয়েছিলেন আমার শেখ মুজিবকে আরেকটা বজ্রায় নিয়ে চলে যাবে, সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তিনি বললেন, না রুবি তুই চলে যা, আমি সবাইকে নির্দেশ দিয়েছি যে ওরা সবাই চলে যাক, এই হচ্ছে কথা। এটা রুবি বলল কিছুতেই যাবে না, খালি একটা বিড়াল মিউ মিউ করছে, আর কিচ্ছু নেই, কেউ বাড়িতে নেই।